হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে কোষ রসায়ন অধ্যায়ের দ্বিতীয় অংশে। এর আগের অংশে আমরা আলোচনা করছি কিভাবে কার্বোহাইড্রেট তৈরি হয়, কার্বোহাইড্রেট থেকে কি কি বেসিক লাগবে, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে, মেজর পোর্শন ওই ক্লাসে আমরা সলভ করাইছি। আজকে আমরা প্রোটিন, লিপিড, এনজাইম এই পার্টগুলো সলভ করব। যদি কেউ কার্বোহাইড্রেটের অংশ না দেখে আসো, ওই অংশটুকু মাস্ট দেখে নিবা, কারণ ওইখান থেকে মেজরিটি তোমার কোয়েশ্চেন আসবে। এখন আমরা প্রোটিন লিপিড এই অংশটুকু শুরু করব এবং আগের মতো আমরা কন্টিনিউ করব। আমরা আগে প্রত্যেকটা টাইপের জন্য যে বেসিক দরকার ওই বেসিকটুকু শিখবো, দেন এই টাইপ ওয়াইজ আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। তো আলটিমেটলি আমাদের জ্ঞানও আসতেছে, আমাদের প্র্যাকটিসও হইতেছে। তো আলটিমেটলি চলো শুরু করি। তো আমাদের ফার্স্ট পার্ট হইতেছে আজকে প্রোটিন। তো প্রোটিনের ক্ষেত্রে আমাদের আগে জানা লাগবে অ্যামিনো অ্যাসিড কি। অ্যামিনো অ্যাসিড কি সোজা বাংলায় বললে এটা হইতেছে একটা অ্যাসিড। তো এই অ্যাসিডটা হইতেছে একটা জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, তাই না? তো আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড এই নামের মধ্যে যেহেতু অ্যাসিড আছে, আর যেহেতু এটা জৈব যৌগ, যেহেতু আমরা কোষ রসায়নে পড়তেছি কোষের মধ্যে আছে, তাইলে আলটিমেটলি এগুলো জৈব যৌগ হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আলটিমেটলি জৈব যৌগ যেহেতু, তাইলে এখানে হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে। তো কার্বক্সিলিক গ্রুপ গেল, দেন এটা যেহেতু জৈব যৌগ, দেন একটা কার্বন চেইন আছে, দেন এখানে নাম আছে কি অ্যামিনো গ্রুপ। অ্যামিনো একটা মূলকের নাম আছে, তাই না? অ্যামিনো একটা গ্রুপ বা মূলকের নাম আছে। তো আলটিমেটলি এখানে ওইটা থেকে আমরা পাই NH2। তো এই তিনটা জিনিস যদি যোগ করি তাহলে হইতেছে আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার পেয়ে যাব। তো এইখানে যেহেতু জৈব যৌগ, তাহলে কার্বন চেইনের একটা গঠন থাকবে, কার্বন চেইন। তো কার্বন চেইন ধরো আমরা একটা কার্বন বসাই আগে, দেন এটার সাথে কার্বন চেইন একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড করে দিলাম। অ্যালকাইল গ্রুপ তো বুঝো, CnH2n+1 ওই গঠনটা আর কি। তো ধরো হইতেছে আমি কিছু উদাহরণ দিয়ে দিই, যদি অর্গানিক না পড়ে থাকো, C2H5 এগুলো হইতেছে অ্যালকাইল গ্রুপ হইতে পারে, ঠিক আছে? তো এটা গেল, দেন হচ্ছে একটা হাতে কি থাকবে, এই মূলকটা থাকবে, মানে কার্বক্সিলিক মূলকটা থাকবে, অ্যান্ড আরেকটা হাতে কি থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে, ঠিক আছে? আরেকটা হাতে অ্যামিনো গ্রুপ থাকবে, দেন আরেকটা হাতে তাহলে কি থাকবে, কিছু না থাকলে এখানে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? তো এই গঠনটাকে বলে দিতেছে আমরা একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই স্ট্রাকচারটাকে আমরা বলে দিতেছে অ্যামিনো অ্যাসিড। তুমি নাম থেকে তাইলে স্ট্রাকচারটা নিয়ে আসতে পারতেছো, তাহলে অ্যাসিডের স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। তো অ্যাসিড হিসেবে এটা কীভাবে কাজ করে, এখানে দেখো COH একটা মূলক আছে না, কার্বক্সিলিক মূলক, এইটা ভেঙে গিয়ে এখান থেকে হাইড্রোজেন প্লাস বের হয়ে আসতে পারতো, তাই না? এখান থেকে হাইড্রোজেন প্লাস বের হয়ে আসলে এই হাইড্রোজেন প্লাসটা এখানে অম্ল ধর্ম প্রকাশ করে বা তোমার এখানে অম্লীয়তা দেখায়। তো আলটিমেটলি এই জন্য এটাকে বলে দিচ্ছি আমরা অ্যাসিড, ঠিক আছে? এখন অ্যাসিড হইলেও কি এটা পরিপূর্ণভাবে অ্যাসিডিক পদার্থ? এটা অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা একটা উভধর্মী পদার্থ, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড একটা উভধর্মী পদার্থ, বা তোমার বইয়ে যেটা লেখা আছে এটাকে বলি হচ্ছে আমরা অ্যামফোটেরিক পদার্থ, ঠিক আছে? অ্যামফোটেরিক এই নামটা দেখে অনেকে আবার ঘাবড়ে যেতে পারো, অ্যামফোটেরিক পদার্থ। তো অ্যামফোটেরিক পদার্থ এটাকে কী জন্য বলতেছি, এইখানে COH বা কার্বক্সিলিক গ্রুপ আছে, একটা অ্যামিনো গ্রুপও আছে। তো অ্যামিনো গ্রুপ যেটা আছে, অ্যামিনো গ্রুপটা হইতেছে আবার ক্ষারীয়, আর এটা তো অ্যাসিড, তো অ্যাসিডিক গ্রুপই হবে। তো অ্যাসিডিক গ্রুপ, তাহলে এইখানে অ্যাসিডিক, এখানে হাইড্রোজেন আয়ন দান করে এটা অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করতেছে। আর এখানে যে অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপের গঠন যদি তুমি একটু ভালোভাবে দেখো, এখানে আছে কি NH2, তাই না? NH এ যে নাইট্রোজেন আছে এটার মধ্যে একটা মুক্তজোড় আছে, তাই তো? এই মুক্তজোড়টা মাথার উপরে ধরো তুমি এইভাবে দেখাইলা, এই মুক্তজোড় কি করতে পারে, একটা মুক্ত হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেন আয়ন এটার সাথে যুক্ত হইতে পারে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। তো হাইড্রোজেন প্লাসের সাথে যদি এটা যুক্ত হয় এইভাবে, হাইড্রোজেন প্লাসের সাথে সাপোজ যুক্ত হইলো, তাহলে এখানে কি বন্ধন তৈরি হবে, NH3+, তাই না? এটা একটা হাতও থাকবে। তো আলটিমেটলি এই মুক্তজোড় দিয়ে একটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয়ে গেছে, তাইলে আলটিমেটলি এটা ইলেকট্রন দান করতেছে। তো তুমি পরিবেশ রসায়নে পড়ছো লুইস খার তত্ত্ব, তাই না? তো লুইস খার তত্ত্ব অনুযায়ী তুমি দেখছো যারা ইলেকট্রন দান করে বা যারা মুক্তজোড় দান করে তাদেরকে বলি হইতেছে আমরা লুইস খার। তো এরা যেহেতু ইলেকট্রন দান করতেছে, তাইলে এটা হইতেছে একটা ক্ষার। তো আলটিমেটলি এটা একটা অ্যাসিডিক মূলক, এটা একটা ক্ষারীয় মূলক, দুইটাই আছে একটা পরমাণুর ভিতরে, সরি একটা অণুর ভিতরে বা একটা কম্পাউন্ডের ভিতরে, তাই জন্য এটা হইতেছে একটা উভধর্মী পদার্থ, ঠিক আছে? এটা গেল একটা জিনিস। আরেকটা ওয়ার্ড তোমার এখানে বুঝতে অসুবিধা হবে, সেটা হচ্ছে জুইটার আয়ন, ঠিক আছে? জুইটার আয়ন জিনিসটা কি, জুইটার আয়ন, জুইটার আয়ন হইল এমন একটা আয়ন যেটার মধ্যে একটা পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে। যেরকম ধরো এই জিনিসটাই, এই জিনিসটা যদি আমি একটু ভালো করে আবার আঁকাই, তাইলে এখানে দেখো কি কি হইতে পারে। এখানে হাইড্রোজেন ছিল, এখানে আর ছিল, এখানে NH2 ছিল, এখানে দিছে কার্বক্সিলিক গ্রুপ ছিল। তো এইখানে
যেটা হইতে পারে হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারে হাইড্রোজেন প্লাস আকারে। তো হাইড্রোজেন যদি হাইড্রোজেন প্লাস আকারে বের হয়ে যায় তাহলে এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে আর এটা হাইড্রোজেন প্লাস আকারে বের হয়ে গেল, ঠিক আছে, এটা বাইরে, এটা আর অন্য অংশ না। এখানে কি পরিবর্তন হইতে পারে, এটা আরেকটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হইতে পারে। তো এটা যদি আরেকটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয় তাহলে এখানে স্ট্রাকচার কী হবে, এটা হইতেছে NH3+ হয়ে যাবে। তো আলটিমেটলি এই অণুটার মধ্যে দেখো একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, কিন্তু দুইটা একটা কম্পাউন্ডের মধ্যেই আছে অ্যান্ড চার্জ দুইটা সমপরিমাণ। এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ। তো আলটিমেটলি দুইটা একটা আরেকটারে প্রশমিত করে দিতেছে। তো আলটিমেটলি এই অণুর মধ্যে নেট পজিটিভিটি বা হইতেছে নেট নেগেটিভিটি এরকম কিছু নাই, এটা হইতেছে অ্যাকচুয়ালি একটা নিউট্রাল অ্যাটম বা নিউট্রাল কম্পাউন্ড। নিউট্রাল অ্যাটম তো না, এগুলো নিউট্রাল কম্পাউন্ড। তো এখন এই কম্পাউন্ডের মধ্যে যেহেতু তোমার দুইটা আয়ন আছে এবং দুইটা আয়নের চার্জের পরিমাণ সমান এবং এরা সবাই মিলে একটা নিউট্রাল কম্পাউন্ড বা নিউট্রাল অণু তৈরি করতেছে, তাই জন্য এই টাইপের আয়নকে আমরা বলি জুইটার আয়ন, ঠিক আছে, এই টাইপের আয়নকে আমরা বলি জুইটার আয়ন। তাহলে অ্যামিনো অ্যাসিড জুইটার আয়ন তৈরি করে, আর এই জিনিসটা নামের সাথে অ্যাসিড বহন করা সত্ত্বেও এই জিনিসটা একটা উভধর্মী পদার্থ। এই দুইটা বৈশিষ্ট্য তোমার একটু মাথায় রাখতে হবে। এখন এই দুইটা বৈশিষ্ট্য বুঝতে একটু অসুবিধা হইতে পারে, তো এটা একটু মনে রাখবা। এখন তোমার এখানে কাজ হইলো বই থেকে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ে ফেলা। কি পড়বা তুমি বই থেকে, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। এইটা তুমি বইয়ে যে চার্টটা আছে পয়েন্টগুলো পড়ে ফেলবে। পয়েন্টগুলো তোমার সিকিউতে লাগবে, MCQতে লাগবে। আর যদি মেডিকেল প্রিপারেশনের কথা বলো তাহলে এই চ্যাপ্টারের বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য আর উদাহরণ মেডিকেলের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি বৈশিষ্ট্যগুলো আমরা আজকে ক্লাসে পড়াবো না কি জন্য, কারণ এই যে সামনে প্রোটিন আসবে, প্রোটিনের যে টাইপগুলো আছে এটার মধ্যে দেখবে অনেক উদাহরণ। তো আলটিমেটলি এইগুলো কিছু ট্রিক্স দিয়ে কীভাবে সহজে মনে রাখা যায় ওইটার জন্য আমরা একটা ট্রিক্সের ভিডিও আনবো। তখন হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, এইগুলো কীভাবে মনে রাখা যায়, যেহেতু এগুলো MCQর জন্য বেশি ইম্পর্টেন্ট, তো ওখানে কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করবো। তো যেগুলো থেকে MCQ বেশি আসবে ওই টপিকগুলো আজকে আমরাও মানে তেমন আলোচনা করব না, ওগুলো হইতেছে আমরা ট্রিক্স দিয়ে আলোচনা করব পরে একটা ভিডিওতে। আপাতত তুমি এতটুকু পড়ে ফেলো, একবার রিডিং দিয়ে রাখো অ্যাটলিস্ট, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইগুলো বৈশিষ্ট্য পড়তে গেলে এই যে জুইটার আয়ন আর অ্যামফোটেরিক আয়ন মানে কথাটা আসবে, তো তখন তোমার বুঝতে অসুবিধা হইতে পারে, তাই এই জন্যে আর কি এখন এটা এঁকে দেখানো হইল। এখন তুমি এরপরে টপিকে চলো। তোমার এখানে যে অ্যামিনো অ্যাসিডটা আমরা পাইলাম এইটার একটা কথা তোমার বই উল্লেখ করে দেওয়া আছে, সেটা হইতেছে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড। তো আলফা অ্যামিনো অ্যাসিড বলতে কি বুঝাইতেছে, এখানে দেখো একটা কার্বক্সিলিক মূলক আছে, একটা অ্যামিনো মূলক আছে, একটা অ্যালকাইল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন আছে। তো আলটিমেটলি সবাই যদি একটা কার্বনে যুক্ত থাকে তাহলে ওইটাকে বলতে পারি হইতেছে আমরা একটা আলফা অ্যামিনো অ্যাসিড। বা তুমি যদি এইভাবে চিন্তা করো যে এখানে এটা কার্যকরী গ্রুপ, তাই না, এটাও কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক যেটাই বলো, কিন্তু প্রায়োরিটি বা অগ্রাধিকার ক্রম বলে একটা জিনিস আছে জৈব যৌগতে তোমরা পড়ছো, সেখানে হইতেছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্রম সবার উপরে। তো আলটিমেটলি যদি দুইটা গ্রুপ থাকে তাইলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে প্রায়োরিটি দিব। তো আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনকে আমরা বলবো তাইলে আলফা কার্বন, ঠিক আছে, ওই কার্বনকে আমরা কি বলবো, আলফা কার্বন। সো ওই আলফা কার্বনের সাথেই যদি অ্যামিনো গ্রুপটা যুক্ত থাকে তাহলে ওইটাকে বলবো দিচ্ছে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে কি বিটা অ্যামিনো অ্যাসিড সম্ভব না? অবশ্যই সম্ভব। এখানে অ্যালকাইল গ্রুপ যেটা আছে এখানে অনেকগুলো কার্বন আছে, তাই না, এখানে যদি তুমি এটা মুছে দিই, এখানে কয়েকটা কার্বন লিখে দাও তাইলে কোনো দোষের কিছু হবে না। ধরো এখানে হচ্ছে আমি লিখে দিলাম CH2, দেন এখানে CH2, এখানে ধরো CH3 দিলাম, তাহলে এটা আলফা গ্রুপ কার্বন যদি হয় তাহলে এটা বিটা কার্বন, তাই না। তখন NH2 যে গ্রুপটা আছে এখানে, এটা যদি বিটা কার্বনে যুক্ত থাকে, মানে যদি এখানে না থেকে এখানে যুক্ত হয়, এখানে ধরো একটা হাইড্রোজেন আমরা কমাই দিলাম, দিয়ে দিতেছে এখানে NH2 গ্রুপ লাগাই দিলাম, তাহলে এটাকে বলবো তখন আমরা বিটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তো আলটিমেটলি এটা তোমার অত জানার দরকার নেই, আলফা অ্যামিনো অ্যাসিড এইটা কী হয়েছে এটা তুমি একটু খালি খেয়াল রেখো। তো এটাকে এই জন্য আলফা অ্যামিনো অ্যাসিড কেন বলি এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আমরা আবার আগের আলোচনায় ফিরে আসি। অ্যামিনো অ্যাসিড গেল, এখন আসো
এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে অনেক ধরন আছে, অনেক মানে অনেক ধরন। এই ধরনগুলো তুমি কেমনে কি তৈরি করতেছো, এগুলো কেমনে আসলে, এই জিনিসটা একটা কোয়েশ্চেন করতে পারো। তো এখান থেকে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল অঞ্চল কি এটা একটু আইডেন্টিফাই করো। এখানে পরিবর্তনশীল অঞ্চল খালি এই একটা অ্যালকাইল গ্রুপই আছে, কারণ এখানে কার্বন সংখ্যা অনেক হইতে পারে, একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, আবার কিছু না থেকে জাস্ট একটা হাইড্রোজেনও থাকতে পারে এখানে। তো আলটিমেটলি বাদ বাকি জিনিসপাতিগুলো ফিক্সড। এখন চেঞ্জ হইতে পারে এইটা। এখন এইটার কীরকম আছে বা এটা কি অবস্থায় থাকবে এটার উপর ডিপেন্ড করে অ্যামিনো অ্যাসিড অনেক ধরনের হবে। সাপোজ আমি তোমার একটা উদাহরণ দিলাম, এখানে ধরো হচ্ছে আমি একটা স্ট্রাকচার আঁকাইলাম, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে NH2, এখানে হাইড্রোজেন। তো এই গঠনটাকে হইতেছে আমরা বলি হচ্ছে গ্লাইসিন, ঠিক আছে? এটাকে বলি হইতেছে আমরা গ্লাইসিন, বুঝছো? এটাকে বলবো হচ্ছে গ্লাইসিন। আবার যদি হইতেছে এরকম একটা স্ট্রাকচার আসে যে কার্বক্সিলিক অ্যাসিড এখানে, এখানে অ্যামিনো গ্রুপ, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হইতেছে তোমার একটা CH3, তাহলে এটাকে বলবো হইতেছে আমরা অ্যালানিন, ঠিক আছে? এটাকে কি বলবো হচ্ছে আমরা অ্যালানিন। তো এই যে অ্যালকাইল গ্রুপ এটা কেমন আছে বা এটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার অ্যামিনো অ্যাসিডটা পরিবর্তন হতে থাকবে। তো এইভাবে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে। তো অ্যামিনো অ্যাসিডের ফান্ডামেন্টাল বেসিক এতটুকু তোমার জানলেই মোর দেন ইনাফ। এরপরে আসো আমরা হইতেছে অ্যামিনো অ্যাসিড থেকে আর কিছু নাম্বারস শিখবো। এই নাম্বারসগুলো হইতেছে আমরা একটু জেনে রাখা দরকার বেসিক হিসেবে। তো এখানে হচ্ছে কয়েকটা নাম্বার তুমি একটু মনে রাখো, ধরো 20, দেন হচ্ছে ধরো 28, দেন তোমার 8, দেন হচ্ছে 10, এই কয়টায়। তো তোমার হচ্ছে 20 দিয়ে হইতেছে, তুমি মনে রাখবে যে 20টা অ্যামিনো অ্যাসিড প্রাণী দেহে আর বা উদ্ভিদ দেহে পাওয়া গেছে, ঠিক আছে? 28টা অ্যামিনো অ্যাসিড প্রকৃতিতে সব মিলায়ে আছে, অ্যান্ড তোমার 8টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি, এই জিনিসটাও আমাদের শেখা লাগবে একটু। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো অত্যাবশ্যকীয় কথাটা আসলে এর সাথে হইতেছে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে অনাত্যাবশ্যকীয়, মানে যেটা লাগবে না এরকম। বাট অ্যাকচুয়ালি মিনিংটা এরকম না, মিনিংটা একটু ভুল মিনিং অনেকে বের করে যে অনাত্যাবশ্যকীয় মানে লাগবে না, বাট অ্যাকচুয়ালি এটা লাগে। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এটার সিগনিফিকেন্স হলো এই অ্যামিনো অ্যাসিডটা লাগে আমাদের দেহে, এটা আমাদের দেহে জরুরি। এই কী কাজ করে অ্যামিনো অ্যাসিড, কী তৈরি করে? প্রোটিন তৈরি করে। তো ওই প্রোটিনটা যায় আমাদের দেহে কোনো না কোনো কাজ করে। তো আলটিমেটলি ওই প্রোটিনের কাঁচামাল হিসেবে এই অ্যামিনো অ্যাসিড থাকাটা বেশ জরুরি। তো আলটিমেটলি এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা হইলে এমন অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের দেহে দরকার বাট আমাদের দেহে তৈরি হয় না। তো আলটিমেটলি এটা আমাদের বাইরে থেকে নিতে হবে বা বাইরে থেকে খেয়ে নিতে হবে। ধরো কোনো একটা আমরা প্রোটিন খাইতেছি, ওই প্রোটিনের মধ্যে ওই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা থাকতে হবে যেটা আমাদের দেহে তৈরি হয় না বাট আমাদের দেহে কাজে আসে। তো এই অ্যামিনো অ্যাসিডগুলোকে বলতেছি আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখন এই যে 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে পাওয়া যায়, এই 20টার মধ্যে 8টা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, বাকি 12টা হলো অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তার মানে কি ওগুলো লাগবে না? ওগুলোও লাগবে, বাট কথা হইলো ওগুলো আমাদের দেহ তৈরি করতে পারে। তো আলটিমেটলি ওই অ্যামিনো অ্যাসিডগুলো যদি আমি খাবারের থ্রুতে বাইরে থেকে না নিই তাইলে আমাদের দেহে কোনো সমস্যা হবে না, কারণ আমার দেহ ওইটা তৈরি করতেছে, ওই 12টা নিজে নিজে তৈরি করতে পারতেছে, কিন্তু ওগুলো আমাদের দেহের দরকার হইতেছে। তো এটা হচ্ছে সাপ্লাইয়ের উপরে, বুঝছো? তো যদি আমাদের দেহে দরকার হয় এবং আমাদের দেহ তৈরি করতে না পারে, ওইটা আমার বাইরে থেকে খাইতে হয়, তাহলে ওইটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর যদি আমাদের দেহে দরকার হয় এবং আমার দেহ তৈরি করতে পারে নিজে নিজে, বাইরে থেকে খাইতে না হয়, তাহলে এটা হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো 8টা হচ্ছে অত্যাবশ্যকীয়, বাকি 12টা হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এইটা নামগুলো মনে রাখা দরকার এমসিকিউর জন্য। এটা হচ্ছে তুমি MTV পিল দিয়ে মনে রাখতে পারো, MTV পিল। এইগুলো ট্রিক্স নিয়ে আজকে বেশি কথা বলবো না, এগুলো হচ্ছে ট্রিক্সের ভিডিওতে কথা বলবো। এম দিয়ে কি এগুলো আমি একবার বলে দিতেছি, তুমি বই থেকে মিলাই নিও। এম দিয়ে হইতেছে মিথিওনিন, টি দিয়ে দুইটা আছে, একটা থ্রিওনিন আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, পি দিয়ে ফিনাইল অ্যালানিন, আই দিয়ে আইসোলিউসিন, এল দিয়ে লাইসিন, আর এল আরেকটা যেটা আছে এটা হচ্ছে লিউসিন, ঠিক আছে? পি দিয়ে আমি নিজে ভুলে যাই, ফিনাইল অ্যালানিন মাঝে মধ্যে। তুমি হইতেছে এইগুলা বইয়ের সাথে মিলাই নিও, টোটাল হচ্ছে 8টা, ঠিক আছে? গেল। এখন 10টা কি জন্য লিখলাম? 10 হইতেছে শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? শিশুদের ক্ষেত্রে 2টা অ্যামিনো অ্যাসিড এক্সট্রা লাগে। এই যে 8টার কথা বললাম না, এই 8টার বাইরে আর 2টা অ্যামিনো অ্যাসিড এক্সট্রা বাচ্চাদের ক্ষেত্রে লাগে, কারণ বাচ্চারা এই 2টা অ্যামিনো অ্যাসিডও তৈরি করতে পারে না।
তো বাচ্চারা যেহেতু এই দুইটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না, এই দুইটা অ্যামিনো অ্যাসিড বাচ্চাদেরকে বাইরে থেকে খাওয়ারের থ্রুতে সাপ্লাই দিতে হয়। এই দুইজন কি, একজন হইতেছে হিস্টিডিন, আরেকটা হচ্ছে আর্জিনিন। এটা হইতেছে হিস্টিডিন, আরেকটা হচ্ছে আর্জিনিন। তো তুমি হচ্ছে এমনি হা দিয়ে মনে রাখতে পারো যে ছোট বাচ্চা হা করে তাকায় থাকে চারিদিকে, তো হা। তো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, তো বাচ্চাদের ক্ষেত্রে অনাত্যাবশ্যকীয় বাকি 10টা। ঠিক আছে, এই নাম্বারগুলো মনে রাখবা, অত্যাবশ্যকীয় অনাত্যাবশ্যকীয় এটা একটু খেয়াল রাখো, তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিড শেষ। এখন অ্যামিনো অ্যাসিডের পরে এখন হচ্ছে আসো পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন কি, এখানে হইতেছে আমরা একটু আগে বা এর আগের ক্লাসে যেটা আলোচনা করছি সেটা হইতেছে যখন একটা মনোস্যাকারাইড একটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয় তখন এটা কি হয়, একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে, তাই না? এখন এখানে যখন একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড তৈরি হবে তখন এই যে বন্ধন তৈরি হইতেছে এইগুলা বন্ধনকে বলি হচ্ছে আমরা পেপটাইড বন্ধন। এইখানে আমাদের চ্যাপ্টারগুলোতে কয়েকটা বন্ধন বেশ ফেমাস আছে যেগুলো এমসিকিউতে আসে। এর মধ্যে একটা ধরো গ্লাইকোসাইডিক বন্ধন, যেটা হচ্ছে আগের ক্লাসে আমরা পড়ছি কেমনে তৈরি হয়, কাদের মধ্যে থাকে, আর কখন কখন কিভাবে ফর্মেশন হবে কাদের মধ্যে, এইসব আজকে আমরা পড়বো। হচ্ছে এখানে পেপটাইড বন্ধন কেমনে ফর্মেশন হবে, কাদের মধ্যে থাকবে, এই জিনিসগুলো। আর একটা জিনিস হইতেছে আমরা বোটানি 1 নম্বর চ্যাপ্টারে দেখছি, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন, যেগুলো হচ্ছে তোমার নিউক্লিওটাইডগুলোর মাঝখানে থাকবে। ঠিক আছে, তো ফসফোডাইএস্টার, গ্লাইকোসিডিক, পেপটাইড, এই 3টা বন্ধন অ্যাটলিস্ট মাথার মধ্যে গেঁথে রাখবা। তো আমরা এখানে পেপটাইড বন্ধন ফর্মেশনে এখন যাই। পেপটাইড বন্ধন ফর্মেশন কি, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যে বন্ধন দিয়ে যুক্ত থাকে তাকে বলি হচ্ছে আমরা পেপটাইড বন্ধন। ঠিক আছে, তো আমরা দুইটা অ্যামিনো অ্যাসিড পরপর আঁকি। তো ধরো এইটা একটা কার্বক্সিলিক গ্রুপ, এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে। সেম এখানে ধরো আরেকটা অ্যালকাইল গ্রুপ, এখানে দিছে NH2 মূলক আছে, এখানে আর গ্রুপ আছে, দেন এখানে হইতেছে কার্বক্সিলিক গ্রুপ আছে, দেন এখানে হাইড্রোজেন আছে। এই জিনিসটা তুমি অনেকভাবে অনেক জায়গায় বসাইতে পারো, আর গ্রুপটা ডানে বামে এমনি বসাইতে পারো, তোমার ইচ্ছা আর কি। তো আমি এমনি বন্ধন দেখাইতে আমার সুবিধা হবে, তো এই জন্য আমি এমনি দেখাইলাম আর কি। তো এখানে হইতেছে এই দুইজনের মাঝখানে একটা বন্ধন তৈরি হবে, যেটাকে বলবো হচ্ছে আমরা পেপটাইড বন্ধন। তো বন্ধন কিভাবে তৈরি হবে এটা বোঝার জন্য এখানে হইতেছে আমরা গাঠনিক সংকেতটা আঁকি। গাঠনিক সংকেতটা আমরা একটু ডিটেলসে আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই জিনিসটা হইতেছে আমরা এইভাবে একটু আঁকি। দেন হইতেছে এখানে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনের সাথে 2 হাতে 2টা হাইড্রোজেন। ঠিক আছে, এতটুকু তো বোঝা যায়, তাই না? এখন এখান থেকে বন্ধনটা কিভাবে ফর্মেশন হবে আমরা একটু কালার চেঞ্জ করে নিই। এখানে বন্ধনটা তোমার হচ্ছে কোনো পানি নিঃসরণের মাধ্যমে বা কোনো পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে তৈরি হবে। এখানে কি হবে, এই OH গ্রুপটা এই হাইড্রোজেন নিয়ে পালাই যাবে। তো আলটিমেটলি কোনো পানি বের হয়ে গেল, তো পানি বিয়োজন হইলো, পানি বিয়োজন হইলে কি হবে, এইখান থেকে বাদবাকি অংশটুকু এই যে কার্বন আর নাইট্রোজেন এই দুইজনের মধ্যে একটা বন্ধন ফর্মেশন হবে। আর একটু ডিটেলসে দেখি, ধরো পানি অণুটা এখনো পানি আকারে বের হয়ে গেল, তাই না? এটা হইতেছে এখনো পানি হয়ে বের হয়ে গেল। তো এখন এটা সরাই দিলাম আমরা, এটা সরাই দিলাম। এখন দেখো কার্বনের এখানে 2টা হাত দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত, একটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত, একটা হাত খালি। নাইট্রোজেনে একটা হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত, একটা হাত দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা হাত খালি। এরও একটা হাত খালি, এরও একটা হাত খালি, তাইলে দুইজন মিলে এখন এখানে হাতাহাতি করবে। এখন কি হবে, এই দুইজন হাতাহাতি করে একটা বন্ধন তৈরি করে ফেলবে। এই যে বন্ধনটা এদের মাঝখানে তৈরি হলো, এই বন্ধনটাকে বলবো হইতেছে আমরা পেপটাইড বন্ধন। ঠিক আছে, এই বন্ধনটাকে হইতেছে আমরা বলবো পেপটাইড বন্ধন। তো পেপটাইড বন্ধন কার মধ্যে তৈরি হইলো, 2টা পাশাপাশি অবস্থিত অ্যামিনো অ্যাসিডের একটা কার্বক্সিলিক মূলক এবং একটা অ্যামিনো মূলক, এই দুইজনের মাঝখানে তৈরি হইলো। আচ্ছা, এখানে আমাদের পেপটাইড বন্ধন ফর্মেশন হয়ে গেল। তো এই জিনিসটা হইতেছে আমাদের পেপটাইড বন্ধন। ঠিক আছে, তো এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লেখা আছে, তুমি হইতেছে কাজ করবা কি, বইয়ে যা আছে ওইটাই দিবা। এখানে তো বুঝে গেলা, এরপরে বইয়েরটাই দিবা। বইয়ে সেম জিনিসই আছে, ওইখানে খালি দেখবা হাইড্রোজেন আমি এখানে নিচে দিছি, তো বইয়ে ওখানে হাইড্রোজেনটা একটু উপরে দিয়ে দিছে, এই আর কি পার্থক্য, আর কিছু নেই। তো আলটিমেটলি তোমার বুঝতে পারলেই হয়েছে জিনিসটা, এটা তুমি ঠিক মতো আঁকাই দিও। পেপটাইড বন্ধন হয়ে গেল আমাদের। এখন হইতেছে আমরা আর একটা ছোট্ট পার্ট দেখবো, তাহলে আমাদের প্রোটিন নিয়ে থিওরি বেস পড়াশোনা শেষ। আর বাদ বাকি যেগুলো গাঠনিক প্রোটিন, তারপর হইতেছে তোমার কার্যকরী প্রোটিন,
তারপর দ্রবণীয়তার ভিত্তিতে যে প্রোটিন ক্লাসিফিকেশন, এইগুলো হইতেছে আমাদের মূলত এমসিকিউতে লাগে, ঠিক আছে। তো ওগুলো কিছু ট্রিক্স বানিয়ে ওইটা একটা ট্রিক্স ভিডিও আসবে, ওইটা হয়তো বা তোমাদের সামনের সপ্তাহে আমি লাইভ নিব, তখন হইতেছে ওইটা দেখে নিও। তো আপাতত আমরা জাস্ট সিকিউ নিয়ে ফোকাস থাকি, আর এমসিকিউ যেগুলো একবারে না বললেই না ওইটাই জাস্ট বলতেছি এখন, ঠিক আছে। আর ট্রিক্স ডিটেলস এগুলো এরপরে লাইভে দেখবা। আচ্ছা, এখন হইতেছে পেপটাইড বন্ধন, এটা গেল। এখন পেপটাইড বন্ধন দিয়ে তো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, তাই না? এখন কয়টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে? অনেকগুলো তৈরি হইতে পারে। তো ধরো 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হইলো, এটা তো একটা অ্যামিনো অ্যাসিড ধরো। এখন 2টা অ্যামিনো অ্যাসিড তোমার একটা পেপটাইড বন্ধন দিয়ে তৈরি হইলো। এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা হইতেছে পেপটাইড বন্ধন। তো একটা পেপটাইড বন্ধন দিয়ে 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হইলো। তো এই গঠনটাকে বলবো কি আমরা? ডাইপেপটাইড, ঠিক আছে। এটার কি বলবো হচ্ছে আমরা? ডাইপেপটাইড। যদি হইতেছে 3টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটাকে বলবো হইতেছে আমরা ট্রাইপেপটাইড, ঠিক আছে। 3টা যুক্ত থাকলে এটাকে বলবো হচ্ছে ট্রাইপেপটাইড। যদি হইতেছে এর বেশি থাকে, মানে 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে হইতেছে এটাকে বলবো হচ্ছে আমরা অলিগোপেপটাইড, ঠিক আছে। অলিগোপেপটাইড। আর যদি কোনো কিছুতে অ্যাটলিস্ট 50টা পেপটাইড বন্ধন থাকে, মানে 51টার মতো অ্যামিনো অ্যাসিড আছে আর 50টা তোমার পেপটাইড বন্ধন আছে, 50টা পেপটাইড বন্ধন আছে, তাইলে ওইটাকে বলবো হচ্ছে আমরা পলিপেপটাইড। আচ্ছা, এখানে হইতেছে একটা জিনিস খেয়াল করো, তোমার এই প্রোটিনের সাথে তোমার ওই জায়গায় যে কার্বোহাইড্রেট পড়ছিল ওইটার মধ্যে একটা পার্থক্য হইতেছে। সরি, 4 থেকে 10টা যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তাইলে এখানে 4 থেকে 10টা যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে এখানে অলিগোপেপটাইড তৈরি হইতেছে। আর যদি ওইখানের কথা বলো অলিগোস্যাকারাইডের কথা, তাহলে ওখানে 3 থেকে 10টা ছিল। তো এখানে 3 থেকে 10টা, এখানে 4 থেকে 10টা, এটা একটু খেয়াল রাখি। এবার হচ্ছে অলিগোপেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, দেন পলিপেপটাইড, এগুলো শেষ। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিন জিনিসটা কি? এই পলিপেপটাইড স্ট্রাকচারটাই হইতেছে প্রোটিন। এই পলিপেপ স্ট্রাকচারটা একটু মডিফাই হবে, মডিফাই হয়ে তোমার প্রোটিন তৈরি করবে। মানে ধরো পলিপেপটাইড একটা চেইনের মতো থাকবে, এরকম ধরো একটা চেইনের মতো স্ট্রাকচার। আর প্রোটিন জিনিসটা হইতেছে হয় 3D একটা স্ট্রাকচার, এটা হইতেছে ধরো একটু এঁকে বেঁকে তারের মতন পেঁচায় যায়। তো আলটিমেটলি এই চেইন স্ট্রাকচারটাই তো তারের মতন পেঁচায় ফোল্ডিং হয়ে প্রোটিন নামে জিনিসটা তৈরি করবে। তো তুমি প্রোটিনের 3D ডায়াগ্রাম বা 3D স্ট্রাকচার অফ প্রোটিন লিখে একটু গুগলে সার্চ করলে তুমি এই স্ট্রাকচারটা দেখতে পারবা, যদি তোমার একটু ভিজুয়ালাইজেশন লাগে। আপাতত জাস্ট মনে রাখো যে পলিপেপটাইডটাই হইতেছে প্রোটিন, এই পলিপেপটাইড পরিবর্তিত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। ওইটা একটা 3D কাঠামো। তো আলটিমেটলি এই হইতেছে আমাদের এখান থেকে পড়াশোনা। প্রোটিন তাইলে কি? এটা হইতেছে পলিপেপটাইড। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে প্রোটিনের গুরুত্ব। এটা হচ্ছে এখানে আমাদের একটা সিকিউ টপিক, ঠিক আছে। প্রোটিনের গুরুত্ব, প্রোটিনের গুরুত্বটা হইতেছে তোমরা বই থেকে পড়ে নিও। আমি হইতেছে এই যে পৃষ্ঠাটার কথাটা বোঝানোর জন্য ছবিটা দিছি, এটা তুমি বই থেকে দেখে নিবা, একবার রিডিং দিয়ে নিবা। আলটিমেটলি সবগুলো তো মনে থাকবে না, একবার রিডিং দেওয়ার পরে যে কয়টা মনে থাকে ওই কয়টাই মনে রাখবা। এখান থেকে কিছু এমসিকিউ টপিক আছে, এখানে উঠে নাই। এখানে হচ্ছে নিচে তোমার হচ্ছে দেখবা ঘুম সৃষ্টিতে একটা এস ফ্যাক্টর বলে কথা আছে। এই এস ফ্যাক্টরটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এস ফ্যাক্টরটা মনে রাখবা। আর এখানে এন্ডরফিন বলে একটা জিনিসের কথা আছে, এটা ব্যথানাশক হিসেবে কাজ আসে, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে গুরুত্বটা পড়বা, আর যেগুলো যেগুলো বললাম এই জিনিসপাতিগুলো একটু খেয়াল রাখবা। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনের মধ্যে যাই। কোয়েশ্চেন এইখান থেকে খুব একটা বেশি আসে এরকম কিছু না। তো এই স্ট্রাকচারটা কি? উদ্দীপকে উল্লেখিত যৌগটির বৈশিষ্ট্য লেখো। তো উদ্দীপকে উল্লেখিত যৌগ, এটাই তো অ্যামিনো অ্যাসিড, তাই না? এতক্ষণ তো তাই বললাম, অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি? এটা তুমি বই থেকে রিডিং দিবা, যা মনে থাকে তাই লিখবা। এই যে 2টা আয়ন তৈরি করে, দেন এটা অ্যাম্ফিটেটিক পদার্থ, দেন আরও জিনিসপাতি দেখবে, এটা বর্ণহীন, দেন এটা স্বাদ কেমন, গন্ধ কেমন, দেখতে কেমন, এই জিনিসপাতিগুলো ওখান থেকে দেখবা। আচ্ছা, তারপরে দিচ্ছে উদ্দীপকে উল্লেখিত যৌগটি প্রোটিনের গাঠনিক একক ব্যাখ্যা করো। তো এখন প্রোটিনের গাঠনিক একক কি জানে? অ্যামিনো অ্যাসিডের পলিমার হয়ে তো প্রোটিন তৈরি হইতেছে, তাই না? একটা অ্যামিনো অ্যাসিড যখন আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হইতেছে, তখন মাঝখানে একটা পেপটাইড বন্ধন তৈরি হইতেছে। এখন 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হইলে ডাইপেপটাইড, 3টা তৈরি হইলে ট্রাইপেপটাইড। এরকম করে তোমার অনেকগুলা তৈরি হইতে হইতে যখন পলিপেপটাইড তৈরি হইলো, পলিপেপটাইডটাই হইতেছে তোমার একসময় ভাঁজ হয়ে প্রোটিন তৈরি করতেছে। তো এই জিনিসটা তোমার একটু বুঝাই দিতে হবে, এবং তোমার এখানে 2টা অ্যামিনো অ্যাসিড একে এদের মধ্যে পেপটাইড বন্ধন তৈরিটা বুঝাই দিতে হবে। এবং এটা বুঝাই দিয়ে তারপর তুমি এই যে আমি যা বললাম, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, দেন এই পলিপেপটাইড থেকে প্রোটিন, এই জিনিসটা বুঝাই দিবা। দেন তুমি হচ্ছে বলে দিবা যে
অতএব এইভাবেই তোমার অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হইতেছে, শেষ। তাইলে এটা বোঝা যাইতেছে এটা প্রোটিনের গাঠনিক একক। এরপরে আসো, এরপরে এখান থেকে কোশ্চেন নাই, এখান থেকে আর কোশ্চেন কি আছে, এখানে বলছে কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই কোশ্চেনটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেটে দেখছিলাম, ওখানে হচ্ছে আমরা এইটা নিয়ে কাজ করছিলাম পরের অংশটুকু নিয়ে, বাট হচ্ছে আমাদের এখন প্রথম অংশ নিয়ে কাজ করতে হবে। কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা, কলয়েড প্রকৃতির উপাদান, কলয়েড প্রকৃতির উপাদান দেখে তুমি বুঝতেছো এটা হইতেছে তোমার প্রোটিন, ঠিক আছে। এখন এই প্রোটিন, এই জিনিসটা যে কলয়েড প্রকৃতি, এটা বুঝতে হইলেও তোমার ওই প্রোটিনের বৈশিষ্ট্য জানতে হবে। আর এই প্রোটিনের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, এই জিনিসপাতিগুলো তুমি তাই জন্য রিডিং দিয়ে রাখবা, তাহলে তুমি এই জিনিসপাতিগুলো ধরতে পারবা। আর এমসিকিউতে তোমার বহুপদী সমাপ্ত সূচকে যে আটকাবা না। তো আলটিমেটলি তুমি এখান থেকে বোঝার জন্য এটা তুমি প্রোটিনের বৈশিষ্ট্যটা একবার করে দেখবা, প্রোটিনের বৈশিষ্ট্য এটা হচ্ছে নিজে একবার দেখবা, ঠিক আছে। তারপরে এটা তোমার উদ্দীপক চেনার জন্য আর কি। এখন অন্য একটি জৈব পদার্থ, ওইটা তো আমাদের এখানে হিসাবের বাইরে। তো জীবদের প্রথম উপাদানটি গুরুত্ব বিশ্লেষণ করো, তো ওইটা আর কি, যে প্রোটিনের গুরুত্ব এটা বলে দিবা, শেষ। তাহলে আমাদের প্রোটিনের অংশটুকু শেষ। এরপরে হচ্ছে আমরা শুরু করতেছি তাইলে লিপিড, ঠিক আছে। লিপিডের মধ্যে আমরা এখন যাব। লিপিড জিনিসটা ভালোই জটিল, বাট তোমার বইয়ে ওইভাবে দেয়া নেই, তো আমরা অত মাথা ব্যথা এটা নিয়ে করবো না। আমরা হইতেছে কিছু জিনিসপাতি একটু শিখবো, লিপিড কাকে বলে, লিপিড জিনিসটা কি, একেবারে ফান্ডামেন্টাল একটু শিখে নিয়ে দেন হইতেছে আমরা এখানে যে কোয়েশ্চেন আছে এটার সলভ করতে যাব। তো তোমার হইতেছে লিপিড, যেটা আমরা নর্মালি বলি সরল লিপিড, এই জিনিসটা কি, এটা হইতেছে মূলত একটা অ্যাস্টার, ঠিক আছে। এটা হইতেছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের অ্যাস্টার। ট্রাইহাইড্রিক অ্যালকোহল কি, এটা হচ্ছে ধরো গ্লিসারল দেখছো, CH2OH, CHOH, দেন CH2OH, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্লিসারল। তো এইখানে দেখো তিনটা হাইড্রক্সিল গ্রুপ আছে, এইখানে ওএইচ গ্রুপটাকে আমরা কি বলি, অ্যালকোহল গ্রুপ বলি, তাই না। তো এখানে তিনটা ওএইচ গ্রুপ আছে, এখানে ট্রাই মানে তিন, তো তিনটা ওএইচ গ্রুপ থাকার কারণে এই অ্যালকোহলটাকে বলতে হচ্ছে আমরা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন এই ট্রাইহাইড্রিক অ্যালকোহল থেকে আমরা যদি একটা অ্যাস্টার ফর্মেশন করি, তাহলে এইটাকে আমরা একটা লিপিড বলতে পারি। এখন অ্যাস্টার জিনিসটা তোমরা অনেকে বুঝবে না, তো আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধরো হচ্ছে এখানে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, আর এইটার সাথে একটা অ্যালকোহলের বিক্রিয়া দিলাম। এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা বিক্রিয়া, তাই না। অ্যাস্টারিকরণ বা অ্যাস্টারিফিকেশন একটা বিক্রিয়া ছিল, ওইখানের একটা বিক্রিয়া। তো এখানে হইতেছে কি, এখান থেকে ওইচ গ্রুপটা আসে, এখানে হাইড্রোজেন নিয়ে একটা পানির অণু হয়ে বের হয়ে যায়। তাহলে দেখতেছো সব জায়গায় খালি পানি বের হইতেছে। গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করলাম, ওইখানে পানি বের হইলো। পেপটাইড বন্ধন তৈরি করলাম, এখানেও পানি বের হইলো। এখন লিপিড তৈরি করতেছি, এখানেও পানি বের হইতেছে। তো এখানে পানি বের হয়ে গেল, এখন হইতেছে কি হবে, এখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে, এই জায়গায় যে অ্যালকাইল গ্রুপটা আছে, এইটা এসে এখানে বসে যাবে, ঠিক আছে। তখন এইটা এখন এখানে বসলে তাইলে স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়, আর সি ও ও আর। তো এই জিনিসটাই হইতেছে আমাদের অ্যাস্টার, তাই না। এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখছো, এটাকে বলে হইতেছে আমরা অ্যাস্টার। এখানে হাইড্রোজেন আয়ন দেওয়া লাগে একটু প্রভাবক হিসাবে। তো এখন হচ্ছে অম্লীয় পরিবেশে থাকলেই হয়। তো অ্যাস্টার যে প্রক্রিয়া বা যে বিক্রিয়া তৈরি হইতেছে, এটাকে বলতেছে আমরা অ্যাস্টারিকরণ। তো এই যে তোমার হইতেছে অ্যাস্টারটা তৈরি হলো, এটা হচ্ছে কার অ্যাস্টার, এটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহলের অ্যাস্টার। মোনো মানে এক, আর এই যে অ্যালকোহল ছিল এটার মধ্যে তোমার হাইড্রোক্সিল গ্রুপ বা অ্যালকোহলিক গ্রুপ কয়টা ছিল, একটা ছিল। তাই জন্য এটাকে বলছি আমরা মোনোহাইড্রিক অ্যালকোহল। এখন মোনোহাইড্রিক অ্যালকোহলের যে অ্যাস্টার, ওইটাও হইতেছে একটা লিপিড, ঠিক আছে। এখন আমরা যে লিপিড সচরাচর দেখি তেল চর্বি, এগুলো হইতেছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের অ্যাস্টার, মানে হচ্ছে ওই যে গ্লিসারল যেটা আছে ওইটার অ্যাস্টার। তো এইখান থেকে আমরা একটু জিনিসপাতি যদি দেখি, তাহলে লাভ কী হইতেছে দেখো। আমরা নর্মাল একটা এক্সাম্পল দিই, ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড দিলাম, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড দিলাম। এই অ্যাসিডগুলা তোমার এর সাথে যুক্ত হইতেছে, ঠিক আছে। এর সাথে যখন যুক্ত হয়ে যাইতেছে, তখন এখানে হইতেছে অ্যাস্টার তৈরি হইতেছে। এখানে হচ্ছে অ্যাস্টার ফর্মেশন, তাইলে এমনি হইতেছে কীভাবে দেখো, এখানে সরাই দিলাম এটা, এখানে এই ওইচ গ্রুপ নিয়ে এই হাইড্রোজেন এই চলে যাবে, এর সাথে এই চলে যাবে, এর সাথে এই চলে যাবে,
তো আলটিমেটলি 3 অণু পানি বের হয়ে গেল না, 3 অণু পানি বের হয়ে গেলে কী হবে, এই অংশটুকু এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে কি হইতেছে, পরবর্তীতে যায় কি হবে, এখানে এই CH2 এই অংশটুকু আমরা পুরাটা আগে তুলি, CH2 CH2, এটা গ্লিসারলের অংশ এতটুকু থাকে, এতটুকু আমরা একটা কালার দিয়ে দেখি, আর বাদ বাকি অংশ আমরা একটা কালার দিয়ে দেখি। এখান থেকে আসতেছে কি এতটুকু, আর CO এতটুকু আসতেছে। তো CO, ঠিক আছে। তো এই যে গঠনটা পাইলাম, এটা হইতেছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের একটা অ্যাস্টার, যেটা কি হইতেছে আমরা বলি ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে আমরা ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড বা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলও বলি, এটার একটা নাম আছে ট্যাগ কেন বলি, এগুলো নিয়ে অত চিন্তা ভাবনা যাবো না, ওগুলো তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এটাও সিকিউর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। বাট লিপিড জিনিসটা কি, লিপিড পদার্থ একটু তো মাথায় থাকতে হবে না, একটু বুঝতে হবে। অতটুকুর জন্য জাস্ট এটা এঁকে দেখালাম। এখানে অনেক জায়গায় তুমি গাঠনিক সংকেত দিয়ে ওই জিনিসটা লেখা থাকে, এই জিনিসটা এইভাবে লেখা থাকবে, গাঠনিক সংকেত দিয়ে যদি লেখো, ঠিক আছে। তাহলে এইখানে বাদবাকিগুলোর ক্ষেত্রে তুমি সেম জিনিস ফলো করতে পারো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, এই যে অংশটুকু, অন্য একটা কালার আমরা ইউজ করি, এতটুকু গ্রুপকে হইতেছে আমরা বলি অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, অ্যাসাইল গ্রুপ। তো ওই অ্যাসাইল গ্রুপ দেখো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা। তো তিনটা অ্যাসাইল গ্রুপ থাকার কারণে এটার একটা নাম আছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল, এই যে ট্যাগের ফুল ফর্ম ট্রাই অ্যাসাইল গ্লিসারল, ওইটাকেই আমরা বলছি ট্রাইগ্লিসারাইড। তো এটাই হইতেছে আমাদের লিপিড বা চর্বি বা ফ্যাট যেটাই বল। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি তরল অবস্থায় থাকে তাহলে এটাকে বলে দিতেছে আমরা তেল, এই জিনিসটা যদি কঠিন অবস্থায় থাকে তাহলে এটাকে বলে দিতেছে আমরা চর্বি। ঠিক আছে, এটা হচ্ছে একটা 20 ডিগ্রি সেলসিয়াসের কাহিনী আছে, এটা বই থেকে রিডিং করে নেবা। এরপরে আসো তোমার হচ্ছে তেল চর্বির কাহিনী গেল, এখন মোম বলে একটা জিনিস আছে সরললিপিডের মধ্যে, ওই জিনিসটা কি, ওইটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের অ্যাস্টার। মানে আমরা এর আগে যে জিনিসটা দেখলাম, এই যে অ্যালকোহল, এটা মনোহাইড্রিক অ্যালকোহল ছিল, তাই না? মনোহাইড্রিক অ্যালকোহলের যে অ্যাস্টার, এটার হচ্ছে মোম। এখানে হচ্ছে কার্বন সংখ্যাটা তোমার মনে রাখতে হবে, ধরো 24 থেকে 36, এটা দিচ্ছে এখানে কার্বন সংখ্যা। আলটিমেটলি মোমটা বুঝলাম, এখন লিপিডের এতটুকু তোমার বুঝলে মোটামুটি চলে। এখন হচ্ছে আমি জাস্ট ক্লাসিফিকেশনটা একবার সোজা করে বলে দিই। লিপিড মূলত হচ্ছে সরল লিপিড, সরল লিপিডের মধ্যে এই যে তেল, দেন চর্বি, দেন মোম। তেল কি তরল, চর্বি কঠিন, আর এগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। মোম কি, ওই যে তোমার একটা মনোহাইড্রিক অ্যালকোহলের অ্যাস্টার। দেন যৌগিক লিপিড, যৌগিক লিপিড হলো ওই সকল লিপিড যেগুলোর মধ্যে লিপিড বাদে বাদবাকি জিনিসপাতি যুক্ত থাকতে পারে। যেরকম ধরো কার্বোহাইড্রেট পার্ট এটার সাথে যুক্ত থাকলো, তাহলে এটা হচ্ছে গ্লাইকোলিপিড হয়ে গেল। এরকম হইতেছে অন্য কিছু যুক্ত থাকলে এটা যৌগিক লিপিড হবে। আর উদ্ভূত লিপিড, এই যৌগিক লিপিড যদি বিক্রিয়া করে অন্য কিছু তৈরি করে তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা উদ্ভূত লিপিড। এইগুলা আপাতত আমরা ক্লাসিফাই করবো না অত বেশি, এগুলো ডিটেলসে যাবো না, জাস্ট একটু বলা লাগে তাই বুঝাই দিলাম। এখন আসো লিপিড থেকে হইতেছে আমাদের সিকিউ টপিক আছে কি কি। এটা মূলত হচ্ছে এখানে কোয়েশ্চেন তেমন একটা আসে না, এককালে একবার কোয়েশ্চেন আসছিল এই তোমার এইটা। তো এই জিনিসটা কি, এটা হইতেছে আমরা একটু দেখব। তো কোলেস্টেরল জিনিসটা কি, কোলেস্টেরল হইতেছে একটা স্টেরয়েড। ঠিক আছে, তো স্টেরয়েড কি, স্টেরয়েড হইতেছে যে কোনো সাবস্টেন্স যেটা হইতেছে স্টেরয়েড নিউক্লিয়াস ক্যারি করে। তো যার মধ্যে স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, স্টেরয়েড নিউক্লিয়াস যার মধ্যে থাকে সে হচ্ছে স্টেরয়েড। এসবের সংজ্ঞা টঙ্গা তোমার লাগবে না, স্টেরয়েড নিউক্লিয়াস কি এটাও তোমার এখন আমি বুঝাইতে যাব না। স্টেরয়েড সাইক্লোপেন্টানো প্যারাহাইড্রোফিনান্থ্রিন, তো এই তো জটিল জিনিসপাতি তোমার এখানে কিছু তো জীবনেও দরকার হবে। তো আলটিমেটলি তুমি জাস্ট মনে রাখো যে এটা হচ্ছে কোলেস্টেরল, এটা হচ্ছে একটা স্টেরয়েড সাবস্টেন্স। তো স্টেরয়েডের মধ্যে যদি এখানে একটা ওয়েজ গ্রুপ থাকে তাহলে ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্টেরল। ঠিক আছে, স্টেরয়েডে এখানে যে চাকরির কাঠামো দেখতেছো, এখানে যদি একটা ওয়েজ গ্রুপ যুক্ত থাকে তাহলে এটাকে বলি হচ্ছে আমরা স্টেরল, বাংলায় লিখি। তো কোলেস্টেরল হলো এরকম হচ্ছে একটা স্টেরল। ঠিক আছে, তোমার কোলেস্টেরলের এটা সংকেত, এটা তোমার বইয়ে দেয়া আছে, তো বই থেকে এটা একবার দেখে নিবা।
গেল, এতটুকু ফান্ডামেন্টাল জিনিসপাতি এখান থেকে চিনলেই হবে। তো এটা হচ্ছে কোলেস্ট্রল, এটা বলে দিলাম, এটা বই থেকে চিনতে হবে। মানে এটা না চিনলে তুমি এখানে কিছু করার নাই। এখানে তোমার স্টেরয়েড নিউক্লিয়াস কি, স্টেরয়েড নিউক্লিয়াসের উপর ভিত্তি করে স্টেরয়েড কী জিনিসপাতি হইতে পারে, এগুলো আমরা এখানে কখনো আলোচনা করব না, কারণ এগুলো আমাদের কোনো কালেও আসবে না সিকিউতে। তো এখানে হচ্ছে বলছে কি জীবদেহে উদ্দীপকে উল্লিখিত বি অণুটির ভূমিকা বিশ্লেষণ করো। তো আলটিমেটলি দিছে কোলেস্টেরলের সঙ্গে জটিল, বাট তোমার চাইছে গুরুত্ব। তো গুরুত্ব তুমি তোমার মতন দিবা, বই থেকে একবার রিডিং পড়বা, পরে দেন তুমি হইতেছে যে পয়েন্টগুলো তোমার মাথায় থেকে লিখে দিবে। এগুলো আলটিমেটলি তোমার পয়েন্ট বানাই দিলেও লাভ নেই, তুমি বই রিডিং পড়া যতটুকু মনে থাকে ততটুকু দিবা। আমি তোমার কিছু জিনিসপাতি বুঝাই দিই। কোলেস্টেরল তোমার বইয়ে দিছে 2 প্রকার, ঠিক আছে? কোলেস্টেরল তোমার বই অনুযায়ী 2 প্রকার, যদিও এটা নিয়ে একটু ঝামেলা আছে, তো তোমার বইয়ে যা বলছে ওইটাই ধরে আমরা চলি। কোলেস্টেরল 2 প্রকার, একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল, ঠিক আছে? তো এইচডিএল এর ফুল ফর্ম কি? হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর ফুল ফর্ম কি? লো ডেনসিটি লিপোপ্রোটিন। তো এইচডিএল ভালো, এইচডিএল কি ভালো, আর এলডিএল হচ্ছে খারাপ, ঠিক আছে? এইচডিএল ভালো, এলডিএল খারাপ। এইচডিএল কি করে? এইচডিএল হচ্ছে তোমার ধরো তোমার দেহের যে হার্ট আছে বা যে কোনো একটা অর্গানিক কথা চিন্তা করো, এখানে যে রক্তনালিকা আছে বা হচ্ছে ব্লাড ভেসেল আছে, এখানে যে চর্বিগুলো জমা থাকে, এই চর্বিগুলো এখান থেকে তুলে নিয়ে এসে হার্টে জমা করে, তোমার লিভারে জমা করবে বা হচ্ছে তোমার যকৃতে জমা করবে। তো আলটিমেটলি তোমার ওই যে তোমার ব্লাড ভেসেল বা রক্তনালিকাগুলো ছিল, ওগুলোর মধ্যে চর্বির পরিমাণটা কমে যেতেছে। তো আলটিমেটলি এই যে অনেকে শোনো না হার্ট অ্যাটাক করছে বা হার্টে ব্লক ধরা পড়ছে, তো এই যে চর্বি এগুলো জমে জমে ব্লক হয়ে যায়। তো এইচডিএল এখান থেকে চর্বি তুলে নিয়ে এসে লিভারে জমা করে। তো আলটিমেটলি এইখানে তোমার ব্লকেজ হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা কমে যায়। তো আলটিমেটলি এখানে মুক্তভাবে বা স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন হইতে পারে। তো আলটিমেটলি এই জন্য এইচডিএল ভালো। এলডিএল এখন খারাপ। কী জন্য খারাপ? এই ব্যাটা করে কি, তোমার হইতেছে এই সব এরিয়া বা লিভারের মতো জায়গা থেকে তোমার চর্বি তুলে নিয়ে গিয়ে এই সব রক্তনালিকার মধ্যে জমা করে। তো আলটিমেটলি যদি এলডিএল এর পরিমাণ তোমার রক্তে বেশি হয়ে যায়, তাহলে এলডিএল তোমার বেশি বেশি করে চর্বি তোমার এইসব রক্তনালিকার মধ্যে জমা করবে। এখন রক্তনালিকার মধ্যে বেশি বেশি এগুলো চর্বি জমা হলে কি হবে? ওই চর্বি জমা হওয়ার কারণে রক্তনালিকাটা শুরু হয়ে যাবে, এর ফলে ওইটা দিয়ে বেশি রক্ত প্রবাহিত হতে পারবে না। তো আলটিমেটলি এইখানে রক্ত সঞ্চালনের অভাবে ওইখানে যে কোষগুলো আছে এগুলো মারা যেতে পারে, বা এখানে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস হইতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস কি, এগুলো নিয়ে আমরা ডিটেলসে যাবো না এই চ্যাপ্টারে। এটা মানে জাস্ট এতটুকু মনে রাখো যে রক্তনালিকা শুরু হয়ে যাওয়া চর্বি জমার কারণে বা কোলেস্টেরল বা লিপিড টাইপের পদার্থ জমা হওয়ার কারণে। এই জন্য এলডিএল খারাপ, এইচডিএল ভালো। আর স্বাভাবিকভাবে পুরুষরা সবসময় মারা খায়, তাই জন্য পুরুষদের মধ্যে এলডিএল বেশি থাকে, তাই জন্য পুরুষের হৃদরোগ বেশি। আর মেয়েদের মধ্যে এলডিএল কম, তাই জন্য মেয়েরা সুস্থ সবল থাকে বেশি, মেয়েদের হৃদরোগ কম, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা নিয়ে তুমি গুরুত্ব ভালো মতন এক্সপ্লেন করলা। তারপরে তুমি আরও কিছু জিনিসপাতি বলতে পারো, যেরকম হইতেছে কোষ ঝিল্লির ভেদ্যতা। একটা পয়েন্ট হইতে পারে কি, কোষ ঝিল্লির ভেদ্যতা। তুমি পারলে আমার সাথে সাথে লেখো, আমি এগুলো পয়েন্ট বানায় লিখে নিয়ে আসতে পারতাম, বাট আমিও লিখতেছি তুমিও লেখো, তো একটা কোঅপারেটিভ ভাইব থাকবে, এই জন্য আমি লিখে নিয়ে আসি না, নিজের মতো লিখি, তুমিও তোমার মতো লেখো, তোমারও পড়া হবে আমারও পড়ানো হয়ে যেতেছে। আর কোষ ঝিল্লি ভেদ্যতা বলতে কি বোঝায়? ধরো আমরা কোষ ঝিল্লি 1 নম্বর চ্যাপ্টারে যখন পড়ছিলাম, তখন আমরা বলছিলাম কি এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, মানে এটা হচ্ছে লিপিডের তৈরি, তাই না? ফসফোলিপিড, তার মানে এটা একটা লিপিড। এই ফসফোলিপিড যদি বলে কি ধরনের লিপিড, আমরা একটু আগে বললাম না যৌগিক লিপিড, তো ওই ফসফোলিপিডটা হচ্ছে যৌগিক লিপিডের মধ্যে পড়ে। তো ফসফেটের সাথে লিপিড যুক্ত হওয়ার পরে যে লিপিডটা তৈরি হয়েছে ওটা হচ্ছে ফসফোলিপিড, ঠিক আছে? আচ্ছা, ফসফোলিপিড গেল, তখন ফসফোলিপিড হইতেছে একটা যৌগিক লিপিড, তো ফসফোলিপিড দিয়ে তোমার কোষ ঝিল্লি তৈরি। তো এখন আমরা আরেকটা জিনিস 9-10-এ পড়ছো, আবার হচ্ছে অর্গানিকেও পড়ছো, যে লাইক ডিজলভস লাইক, এরকম একটা থিওরি আছে, গুণগত রসায়নে দেখছো তো, তাই না? তো এটা বুঝায় কি, পোলার সাবস্টেন্স পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, বা পোলার দ্রব্য পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার দ্রব্য অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তাই না? তো এখন এই যে তোমার কোষ ঝিল্লি, এটা কি তোমার একটা পোলার না অপোলার দ্রাবক? এটা হচ্ছে অপোলার দ্রাবক, কারণ এটা চর্বিতে তৈরি, তাই না? এখন যে জিনিসগুলো তোমার চর্বিতে দ্রবণীয় হয়, ওগুলো তোমার কোষ ঝিল্লির মধ্যে দিয়ে ডিরেক্ট চলে যেতে পারবে, বাট যেটা পানিতে দ্রবণীয় হয় ওই জিনিসগুলো বা পোলার সাবস্টেন্সগুলো তোমার কোষ ঝিল্লিতে ডিরেক্ট ঢুকতে পারবে না, কারণ ওগুলা লিপিড ক্রস করতে পারবেন বা লিপিড মেমব্রেন পার করতে পারবে না। তো আলটিমেটলি কোলেস্টেরল তোমার কি করে, কোষ ঝিল্লিকে লিপিড পারমিয়েবল রাখে, বা লিপিড টাইপের জিনিসপাতি বা তোমার অপোলার টাইপের জিনিসপাতি কোষ ঝিল্লির ভিতর দিয়ে এরা চলাচল করতে পারে এই জন্য, ঠিক আছে? তো আলটিমেটলি এটা কোষ ঝিল্লি ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? ওই যে লাইক ডিজলভস লাইক থিওরি, অপোলার জিনিস বা
চর্বিতে দ্রবণীয় জিনিসপাতি চর্বিতে দ্রবণীয় হবে, তো আলটিমেটলি চর্বিতে দ্রবণীয় জিনিসপাতি যেহেতু কোষ ঝিল্লি চর্বিতে দ্রবণীয় এরকম জিনিসপাতি বা চর্বি দিয়ে তৈরি, তো আলটিমেটলি ওগুলো কোষ ঝিল্লি ভেদ করে ভিতরে চলে যেতে পারবে। কোষ ঝিল্লি ভেদ্রতা একটা গেল। আরেকটা আসলে হচ্ছে ভিটামিন ডি তৈরি। ভিটামিন ডি তৈরি, তোমাদের অনেকের দেখবে যে ভিটামিন ডি এর অভাব হলে বলে রোদে যা দাঁড়ায় থাকেন, তো ওইটা বলতে কি বোঝায়, তোমার যে ত্বক আছে ত্বকের মধ্যে কোলেস্টেরল জমা থাকে, তো সূর্যের আলো থেকে যখন ইউভি লাইট আসে বা ইউভি রশ্মি আসে তখন ওইটা কোলেস্টেরলে যায় আঘাত করে, কোলেস্টেরলের মধ্যে কিছু পরিবর্তন হয় এবং কোলেস্টেরলের মাধ্যমে পরিবর্তন হইতে হইতে এই জিনিসটা আলটিমেটলি ভিটামিন ডিতে কনভার্ট হয়। তো এই ভিটামিন ডি এর একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলি 125 DHCC, মানে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। বিশাল বড় নাম, দরকার নেই মনে রাখার। এটা হইতেছে তোমার একটা চ্যাপ্টারে আছে জুলজিতে, এটা এমসিকিউর জন্য তোমার ওইখানে লাগবে, যারা মেডিকেলে পড়তে চাও তারা এটা মনে রাখতে পারলে। 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, এইখানে তুমি কোলেক্যালসিফেরল এই জিনিসটা কোলেস্টেরল থেকে তৈরি হয়, ঠিক আছে, তাহলে তুমি কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হইতেছে। দেন তোমার হইতেছে এইটা তোমার পিত্ত যে রস তৈরি করে, পিত্ত রস, পিত্ত লবণ, এইগুলোর একটি উপাদান, পিত্ত লবণ তৈরি করে। পিত্ত লবণ আবার হইতেছে তোমার চর্বি টাইপের জিনিসপাতি, এগুলো হজম করতে সাহায্য করে। এই জিনিসপাতিগুলো হইতেছে তোমার কোলেস্টেরলের গুরুত্ব। এর বাইরে তোমার যদি কিছু লাগে তাহলে তুমি চ্যাটজিপিটি মাইরা 10-20টা পয়েন্ট নামাই রেখো, যে কয়টা তুমি মনে রাখতে পারো ওই কয়টা পরীক্ষা হলে যা লিখে দিয়ে আসো। আপাতত এতটুকু লিখতে পারলে মোর দেন ইনাফ। আচ্ছা, তারপরে তুমি আসো, এখানে কি কোশ্চেন আছে, এটা গেল। তারপরে তোমার আরেকটা কি আসছে, রমজান মাসে ইফতারে সবাই চিনি শরবত এবং তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে। মুখরোচক খাবার তৈরিতে উদ্দীপকে উল্লেখিত উপাদানটির মানবদেহে ক্ষতিকারক দিক বিশ্লেষণ করো। তো এখানে কি বলছে, সবাই চিনি শরবত এবং তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে। তো তেলে ভাজা একটা জিনিস আছে, তো এখন এটার মানবদেহে ক্ষতিকারক দিক বিশ্লেষণ করো। চিনি শরবতও বলছে, চিনি শরবতও বেশি খাওয়া খারাপ, তো দুইটাই বলতে পারো। চিনি শরবত এখানে মেজর কনসার্ন না, তুমি এমনিতে বুঝতেছো যে এখানে খারাপ বলতে কি বুঝাইছে, তোমার চেলে ভাজা জিনিসটা খারাপভাবে বলছে। নাহলে এখানে বলতে পারো যে লিপিড দিয়ে ভাজা কিছু জিনিস, ভাজা ওয়ার্ডটা ইউজ করা মানে এটা নেগেটিভিটি বুঝাইছে। তো আলটিমেটলি তোমার এখানে মেইন ফোকাস হচ্ছে তেলে ভাজা, ঠিক আছে। তো তেলে ভাজা এটা নিয়ে তুমি ভালো মতন বিচিং করবা, আর এখানে চিনি শরবত নিয়ে একটু কম বিচিং করবা, ওইটা হইতেছে একটু স্বাভাবিক। তো তখন তুমি দুইটাই করো, আমি দুইটারই বিচিং বলে দিচ্ছি কি করবা। চিনি শরবত নিয়ে খারাপ কথা কি বলবা, চিনি খাওয়া খারাপ। চিনি খাওয়া খারাপ কি জন্য, তুমি যদি বেশি বেশি করে চিনি শরবত খাও, চিনির মধ্যে আছে কি তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ভাঙলে তুমি কি পাবা, এখানে হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো পাবা, ফ্রুক্টোজ পরিবর্তন হয়ে আবার গ্লুকোজে হবে, তো বেশি বেশি পরিমাণে গ্লুকোজ বেড়ে যাবে তোমার বডিতে। তো যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে গ্লুকোজ বেড়ে গেলে কি হবে, তোমার হইতেছে এই ডায়াবেটিসে বাইরে যাবে, ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে যেতে পারে। বা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে হাইপার গ্লাইসেমিয়া হইতে পারে। কি হইতে পারে, হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া, তুমি এইটা তোমার বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এত কিছু কাহিনী নাই। তুমি জাস্ট বলবা যে একটা সমস্যা তৈরি হতে পারে হাইপার গ্লাইসেমিয়া, তো এটার মাধ্যমে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হইতেছে সমস্যা হইতে পারে চিনি শরবত খেলে। দেন হচ্ছে এইগুলো চিনি পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেলে তোমার এইখানে ফ্যাটি লিভার ডিজিজের মতো সিচুয়েশন তৈরি হতে পারে লং টার্মে, যদি প্রত্যেক দিন এরকম প্রচুর পরিমাণে চিনি শরবত খাইতে থাকে, এটার সাথে ফ্যাটি লিভার ডিজিজেরও একটা সম্পর্ক আছে। তো ওইটার মধ্যে আমরা আপাতত যাবো না, আমরা এখন মেইন যে সমস্যা যেটা হইতেছে তুমি মেইন ফোকাস দিয়ে লাগবে সেটা হচ্ছে তেলে ভাজা জিনিস বা তেল বা লিপিডের ক্ষতিকারক দিক, এটা হচ্ছে খেয়াল করবা। এখন এই জিনিসটা তোমরা মোটামুটি জানো, এটা হচ্ছে আমি না বললেও তোমরা বানিয়ে লিখতে পারবা। তো লিপিডের ক্ষতিকারক দিক কী কী আছে, তুমি এখান থেকে শুরু করলা, ধরো হইতেছে এটার কারণে কি হইলো, ওই যে আমি প্রথমে যেটা বললাম যে এলডিএল খারাপ, ওই পয়েন্টটা তুমি প্রথমে বলবা যে এলডিএল এর পরিমাণ বেড়ে যাবে, লিপিড যদি বেড়ে যায় তোমার রক্তে, তাহলে এলডিএল যদি বাড়ে তাহলে এটা রক্তনালী তোমার ব্লক করে দিতে পারে। রক্তনালী ব্লক করে দিলে কী হবে, যে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যা হবে, এর ফলে তোমার হার্ট অ্যাটাকের মতো সমস্যা হইতে পারে, ঠিক আছে। হার্ট অ্যাটাক হইতে পারে, যেটা যদি ব্রেনে হয় তাহলে এটা স্ট্রোক হইতে পারে, ঠিক আছে। এইরকম তুমি বিভিন্ন কথা বলতে পারো। তুমি হচ্ছে হার্ট অ্যাটাকের কথা বললা ফার্স্টে, হার্ট অ্যাটাক রক্তনালী ব্লকের কারণে। দেন স্ট্রোকের কথা বলতে পারো, স্ট্রোকের ক্ষেত্রেও সেম কাহিনী বলবা, রক্তনালী ব্লক হয়ে গেছে, তো দেন হচ্ছে এইখানে রক্ত প্রেশার কোথাও বেড়ে গেছে, কোনো একটা রক্তনালী ব্লক হওয়ার কারণে ওখানে রক্তের প্রেশার অনেক বেড়ে গেছে, এর ফলে রক্তনালী ফেটে গেছে, আচ্ছা স্ট্রোক হয়ে গেছে।
দেন তুমি বলতে পারো যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এই জিনিসপাতি তোমাদের এখানে না ব্যবহার করে ভালো, এটা ব্যবহার করার দরকার নেই। তুমি হচ্ছে বলতে পারো এরপরে স্থূলতা, মোটা হয়ে যায়, চর্বি জমার কারণে স্থূলতা তৈরি হয়। লং টার্মে এই স্থূলতা থাকার কারণে এখান থেকে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, এখান থেকে ডায়াবেটিস তৈরি হইতে পারে, টাইপ 2 ডায়াবেটিস অবশ্যই। টাইপ 2 টাইপ 1 এইসব জিনিসপাতি নিয়ে আমরা এখন আলোচনা করব না, খুবই স্বাভাবিক। টাইপ 2 ডায়াবেটিস তৈরি হইতে পারে। দেন তোমার হইতেছে অন্যান্য অর্গান যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে, তোমার দেহে চর্বির পরিমাণটা অনেক বেড়ে যেতে পারে। তো এই সব সমস্যা, তোমার গরম লাগবে বেশি, প্রেশার বেড়ে যেতে পারে, কারণ হার্ট অ্যাটাক হওয়ার আগে তো তোমার হচ্ছে এখানে রক্তনালীর মধ্যে চর্বি জমতেছে, তাই না? তো রক্তনালীর মধ্যে চর্বি জমলে তো তোমার আগে প্রেশার বাড়তে থাকবে ধীরে ধীরে, তো হাই প্রেশার তোমার ডেভেলপ করতে পারে। এই সমস্যাগুলো তোমার ডেভেলপ করতে পারে, এগুলো লিখলেই তোমার এখানে গুড ইনাফ। আচ্ছা, তারপরে জীবদেহে লিপিডের ভূমিকা, এই ভূমিকাটা একবার পড়বা, লিপিডের ভূমিকা পড়বা, সাথে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য। ঠিক আছে, লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কয়টা হইল? তুমি হইতেছে পড়লা কি? লিপিডের বৈশিষ্ট্য, প্রোটিনের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস করবো, ওই যে প্রথম অংশে যেটা নিছিলাম ওইটার থেকে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা পড়ে নিবা। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। অ্যান্ড এরপরে হইতেছে আমরা আলোচনা করবো হইতেছে এনজাইম। তো এনজাইমের বৈশিষ্ট্য পড়বা, সবগুলো বৈশিষ্ট্য লাগবে, তো এটা একবারে লিখে রাখলাম, সব বৈশিষ্ট্য ওইটাও লিখে রেখি। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, দেন হইতেছে কি তোমার প্রোটিনের বৈশিষ্ট্য, এই কয়টা বৈশিষ্ট্য দেখবা। তো আমাদের লিপিড পড়া শেষ এখান থেকে। এরপর হইতেছে লিপিড প্রোফাইলে, এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আপাতত আমরা আলোচনা করব না, এটা হইতেছে তুমি বই থেকে এটা পড়ে রাখবে। এটা হচ্ছে কিছু ট্রিক্স আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট দিন লাইভে এসে এগুলো নিয়ে আলোচনা করব, এই ট্রিক্সগুলো নিয়ে। আপাতত আমরা হচ্ছে লিপিড শেষ করলাম, আমরা হইতেছে এরপরে আমাদের লাস্ট টাইপ হচ্ছে এনজাইমের মধ্যে যাইতেছি। ঠিক আছে, এখানে স্লাইডে কিছু পৃষ্ঠা বেশি চলে আসছে, এগুলো ডিলিট করে দেবো পরে। আপাতত হচ্ছে আমরা আগে ফান্ডামেন্টাল জিনিসপাতি শিখি, প্রোটিন থেকে এনজাইম কেমনে তৈরি হইতেছে, এনজাইম জিনিসটা কী কাজ করতেছে, দেন হইতেছে আমরা এখান থেকে কোয়েশ্চেন সলভ করবো, তাইলে আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে শুরু করি। এনজাইম জিনিসটা কি? আচ্ছা, এনজাইম কথাটা বলার আগে এখানে একটা এমসিকিউ আছে, এর নাম, একজন মানুষের নাম আছে, নাম হচ্ছে কুন। ঠিক আছে, খুন না, কুন। এই কুন হইতেছে সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে ইউরিয়াস এনজাইম নিয়ে একটা এমসিকিউ আছে, এটা হইতেছে দেখে নিবা, ওই এনজাইমের প্রথম প্যারাতেই আছে। এখন এনজাইমের বৈশিষ্ট্য তোমার তো আগে বলছি, নিজে একবার পড়বা, এখন হচ্ছে আমি তোমার বুঝাবো বেসিক্যালি এনজাইম জিনিসটা কি, কেমনে কাজ করে, দরকারটা কি। তো এনজাইম হইতেছে মূলত একটা প্রোটিন। ঠিক আছে, প্রোটিন থেকে তোমার এনজাইম তৈরি হয়। তো প্রোটিন হইতেছে থেকে এনজাইম তৈরি হলো, আর এই জিনিসটা হইতেছে একটা জৈব প্রভাবক। জৈব প্রভাবক বানান হইছে, জৈব প্রভাবক মানে কি তোমার হইতেছে, প্রভাবক মানে কি? প্রভাবক মানে যে বিক্রিয়ায় গতি নির্ধারণ করে, বাড়ায় বা কমায়, বিক্রিয়া কত দ্রুত হবে বা কত আস্তে হবে এটা নির্ধারণ করে। তো জৈব প্রভাবক হলো ওই সকল প্রভাবক যারা হইতেছে জৈব বিক্রিয়ায় বা বায়োকেমিক্যাল রিয়েকশনে পার্টিসিপেট করে, বা বায়োকেমিক্যাল রিয়েকশন বা জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করে, যে এরা কত স্পিডে হবে, কত ধীরে হবে, কখন হবে না, এই জিনিসপাতি যারা নির্ধারণ করে তারা হইতেছে জৈব প্রভাবক। ঠিক আছে, এখন জৈব প্রভাবকের ক্ষেত্রে এটা একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে বা পজিটিভ প্রভাবক হিসেবে কাজ করে, মানে এরা সবসময় বিক্রিয়ার গতি বাড়ায়, কখনো কমায় না। বিক্রিয়ার গতি ধরো কেউ বেশি বাড়ায়, কেউ কম বাড়ায়, কিন্তু বাড়ায় অলওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে তোমার কাজ করবে বা রোল প্লে করবে। তো জৈব প্রভাবকের কথা বুঝলা। এখন এই এনজাইমের মধ্যে তোমার প্রোটিনের বৈশিষ্ট্য পাইলে জৈব প্রভাবক হিসেবে কাজ করে, এতটুকু বুঝলা। এরপরে তোমার বৈশিষ্ট্য পড়লে তুমি আরও দেখবে যে এটা কাজ করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, নির্দিষ্ট পিএইচ আছে, এই পিএইচের ভ্যালু, তাপমাত্রার ভ্যালুগুলো তুমি মুখস্থ রাখবা। এখন আসে এনজাইম কেমনে কাজ করে, তাহলে তুমি বুঝবা যে এনজাইমের কাজের কৌশল কি, এটা কেমনে কাজ করতেছে, কেন কাজ করতেছে। তো এই জিনিসটা হইতেছে, ধরো আমি একটা শেপ আঁকলাম, এটা ধরো এনজাইম, এখানে আরেকটা ঘর আঁকি, তাহলে বুঝাতে সুবিধা হবে।
এটা এনজাইমের সারফেস, ঠিক আছে। এনজাইমের সারফেসে দুইটা বড় বড় গর্ত আছে। এখন ধরো তোমার দুইটা বিক্রিয়ক এর আশেপাশে ঘুরে বেড়াইতেছে, এই হইতেছে এ, এ হইতেছে আরেকটা হইতেছে বি দিই, এ ড্যাশ দেওয়া দরকার নেই, বি দিই। তো এটা হইতেছে ধরো বি। তো এনজাইম কি করবে, এই দুইজনের ধুইরা এর যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাতে বসাবে আগে। তো এ আর বি এই দুইজনের নিয়ে এসে এখানে বসাইলো। তো আলটিমেটলি পরের ছবি আরেকটা আঁকি। তো এখানে ধরো এ বসে আছে, এ শেপ এরকম, বি এখানে আছে। তো এনজাইমের মধ্যে এটা বসে থেকে এই দুইজন পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করার পরে এই দুইজন মিলে একটা হাইব্রিড জিনিস তৈরি করতেছে বা একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতেছে, যেখানে এ আর বি ধরো মিশে গেছে। অন্য একটা কালার দিয়ে দেখাই। এটা ধরো একটা জটিল যৌগ তৈরি করতেছে। এই জটিল যৌগ তৈরি করার পরের স্টেপে এরা কি করতেছে, পরের স্টেপে নতুন একটা যৌগ তৈরি হয়ে যেতেছে। এখানে ধরো এতটুকু মিলে হইতেছে একটা কম্পাউন্ড তৈরি করলে এটা হচ্ছে সি, এতটুকু মিলে একটা কম্পাউন্ড তৈরি করলে হচ্ছে ডি। তো শুরুতে কি ছিল, শুরুতে হইতেছে কন্ডিশন ছিল এরকম, এ আর বি দুইটা মলিকুল পাশাপাশি বসেছিল, এরা দেখতে এরকম ছিল। এখন শেষে যায় কি হইলো, সি আর ডি দুইটা নতুন মলিকুল তৈরি হইলো বা দুইটা নতুন অণু তৈরি হইলো যারা এ আর বি থেকে ভিন্ন। আর ই বা এনজাইম যেটা ছিল এটা শুরুতেই এরকম দেখতে ছিল, এখন এরকম আছে। তো আলটিমেটলি এটা হইতেছে একটা আদর্শ প্রভাবকের মতো কাজ করতেছে, যে বিক্রিয়া মানুষ দুইজনের মাঝখানে করাই দিছে, দুইজনের মাঝখানে করায় নতুন একটা জিনিস তৈরি করতেছে, বাট নিজে দিন শেষে অপরিবর্তিত থাকতেছে, যেটা প্রভাবক থাকে অ্যাকচুয়ালি। তো এইভাবে এনজাইম হচ্ছে প্রভাবন ক্রিয়া করে, দুইজনরা আনে, এনে নিজের সারফেসে বসায়, এই দুজনের মধ্যে বিক্রিয়া করাই তারপরে নতুন প্রোডাক্ট তৈরি করে এদের ছেড়ে দেয়। তো আলটিমেটলি ঘটকালি করে আর কি, দুইজনরা আনে এনে বিয়ে করে ছেড়ে দেয়, ঠিক আছে। তো আলটিমেটলি এই হলো এনজাইমের কার্যপদ্ধতি। এখন এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো হইতেছে আমরা বুঝতে হবে, ঠিক আছে। এই যে এনজাইমে যে ফাঁকা জায়গাগুলা দেখতেছো, যেখানে এসে তোমার হইতেছে এ আর বি বা হচ্ছে যে তোমার বিক্রিয়ক বা সাবস্ট্রেট, বিক্রিয়কের আরেকটা নাম হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে। এরা এসে যে জায়গাগুলো বসতেছে এই জায়গাগুলো একটা নাম আছে, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভ সাইট। কি বলি এটাকে, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভ সাইট। এটা ইংলিশে লিখো, বাংলায় লিখতে পারো, তোমার ব্যাপার, ইচ্ছা না। এখন অ্যাক্টিভ সাইট এই জায়গাগুলোয় তোমার হচ্ছে বিক্রিয়ক এসে বসে, দেন হইতেছে এরা বিক্রিয়া করে নতুন প্রোডাক্ট তৈরি করে। এখন অ্যাক্টিভ সাইটে সবাই বুঝতে পারে না, এটার জন্য দুইটা মতবাদ আছে। একটা হইতেছে তালা চাবি মতবাদ, তালা চাবি মতবাদ। আরেকটা হইতেছে ইনডিউসড ফিট মতবাদ। তো তালা চাবি মতবাদ কি বলে, তোমার প্রত্যেকটা তালার জন্য একটা নির্দিষ্ট চাবি আছে, তাই না। প্রত্যেকটা চাবির একটা নির্দিষ্ট শেপ আছে, ওই পার্টিকুলার শেপই ওই পার্টিকুলার তালাতে ঢুকতে পারে এবং ওই তালাটাকে খুলতে পারে। তো এই তালা চাবি মতবাদ বলে যে এই যে অ্যাক্টিভ সাইট যেটা আছে এটা একটা নির্দিষ্ট শেপ আছে, এখানে যে বিক্রিয়কটা বা যে সাবস্ট্রেটটা এখানে আসার চেষ্টা করতেছে এটার একটা খুবই নির্দিষ্ট শেপ আছে। এখন এই নির্দিষ্ট শেপ দুইটা যখন মিলে যায় তখন একটা আরেকটার সাথে যুক্ত হইতে পারে। এখন ধরো এ এর যে শেপ আছে এটার শেপ এখানে যে অ্যাক্টিভ সাইট আছে এটার সাথে মিলে, তো আলটিমেটলি এটা এখানে যুক্ত হইতে পারবে। বাট বি ধরো গোল, আর এখানে যে শেপ আছে এটা চারকোনা, তো এর শেপ এর সাথে মিললো না, তো এটার সাথে যুক্ত হইতে পারবে না। এটাই বুঝাই দিচ্ছে তালাচাবি মতবাদ, যার যেরকম শেপ ও ওই রকম অ্যাক্টিভ সাইটে যুক্ত হইতে পারবে, ঠিক আছে। তাইলে যার সাথে অ্যাক্টিভ সাইটের শেপ মিলবে যেই সাবস্ট্রেটের সাথে ওইটা ওই অ্যাক্টিভ সাইটে যুক্ত হইতে পারবে, এটাকে বলা হচ্ছে তালাচাবি মতবাদ। বাট এখানে একটা ঝামেলা আছে, এখানে পরবর্তীতে আরেকটা মতবাদ আসে সেটাকে বলা হচ্ছে ইনডিউসড ফিট। এটা বুঝায় যে তালা চাবি মতবাদটা ভুল, ঠিক আছে। তো তুমি ইনডিউসড ফিটের কথাটা একটু মনে রাখবা। এই জিনিসটা কি মানে, ধরো তোমার একটা সোজা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে তুমি এখন তো ইন্টারমিডিয়েটে পড়ো তাই না, ক্লাস 5-এ থাকতে একটা গেঞ্জি পরতে, তো ওই গেঞ্জি হইতেছে খুবই ছোট। এখন তুমি হইতেছে তখন ছিল ধরো 50 কেজি, এখন হয়েছো 150 কেজি, মানে সেই মোটা টাটা হয়েছো। এখন কথা হইলো কি, তোমারে যদি একদিন একটা জায়গায় পাঠায় হইতেছে ধরো ওই ক্লাস 5-এ যে গেঞ্জিটা হইতেছে তোমার ময়লা মোছার জন্য নিয়ে গেছো তুমি সাথে কইরা। এখন তুমি একটা হোটেলে ঢুকছো, ওইখানে আইসা দেখো তুমি
সব কিছু হারাই ফেলছো, তোমার জামা কাপড় সব চুরি করে নিয়ে চলে গেছে। এখন তোমার কাছে ওই ক্লাস 5-এর যে গেঞ্জিটা যেটা ময়লা মুস্তা ওইটাই আছে। এখন তোমার তো কিছু একটা পরা লাগবে। এখন তুমি টেনে টুনে ওইটা বডির মধ্যে ঢুকাইলা। এখন খুব কষ্ট করে ঢুকাইলা, তুমি একটু চাপ খাইলা, গেঞ্জি একটু বড় হইলো, এই খুব কষ্ট মষ্ট করে দুজন মিলে ঢুকাইলা। এখন এই জিনিসটা তোমার ফিট হইতেছে না, বাট তুমি জোর জবরদস্তি করে এটা ফিট করাইলা, বাট এটা তোমার গেঞ্জির জন্য তুমি ঢুকতে পারছো, ঠিক আছে। তো তোমার শেপটা মোটামুটি গেঞ্জির সাথে যায়, তাই জন্য এটা ঢুকতে পারছে। তো এখন এই জিনিসটা হইতেছে অনেকটা ইন্ডিস ফিটের মতো, এটা হইতেছে কাছাকাছি শেপ সম্পূর্ণ সাবস্ট্রেট একটা অ্যাক্টিভ সাইটে ঢুকতে পারবে, এক্স্যাক্টলি মেলা লাগবে না। যেরকম তোমার যে গেঞ্জিটা ছিল ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার শেপের না, কিন্তু তোমার শেপের মতো কাছাকাছি, কারণ ওইটা তোমারই ছিল একসময়। তো আলটিমেটলি ওইটা তুমি টেনে টেনে নিজের মধ্যে ঢুকাইতেছো। তো এই টেনে টেনে ঢুকানোটাই হইতেছে ইনডিউসড ফিট। এখন ধরো আমি একটা ছবি এঁকে দিই, এই ছবি আঁকলে তুমি এমনিতে বুঝে যাবে। ধরো হইতেছে একটা গর্ত আঁকি, ধরো এটা হইতেছে এনজাইম, আর এইটা হইতেছে আমার বিক্রিয়ক, ঠিক আছে। তো এটা হচ্ছে শেপ 3 কোণা, এটা হইতেছে 4 কোণা। এখন এইটা বিক্রিয়া করতে যখন এনজাইমের মধ্যে এসে বসবে, তখন এনজাইম নিজের শেপ চেঞ্জ করে ফেলবে। এখানে ধরো বিক্রিয়কটা এখানে এসে বসছে, ঠিক আছে। এনজাইমটা দেখতে এরকমই ছিল। এখন এনজাইমটা এইটার সাথে ভালো মতন বিক্রিয়া করার জন্য এটাকে ভালো মতন ধরতে হবে, বা এটার সারফেসের সাথে ভালো মতো যুক্ত হতে হবে। এর জন্য এনজাইম কী করবে, এইটার মতো নিজেরে পরিবর্তন করে এটার সাথে লেগে যাবে। তো আলটিমেটলি কী হবে, এখানে ধরো এরকম এনজাইম দেখতে হয়ে যাবে, আর এর সাথে এই জিনিসটা এই শেপে সাবস্ট্রেট বা বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা হইতেছে এনজাইম, এর সাথে যুক্ত হয়ে গেল। তো আলটিমেটলি এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা ইনডিউসড ফিট, মানে টেনে টেনে ঢুকানো, মানে এই জিনিসটা এই শেপের সাথে যায় না, এটা হইতেছে টেনে টেনে এর মধ্যে ঢুকাইতেছে, বা হচ্ছে এনজাইমটা এটার গায়ে এসে লেগে যাইতেছে, মানে একবারে গায়ে গায়ে ফিট আর কি, এইরকম কাহিনি। তো এটা হচ্ছে ইনডিউসড ফিট। এখন এটার মধ্যে কয়েকটা ওয়ার্ড তুমি আর একটা জেনে রাখবা তোমার ফান্ডামেন্টাল কিছু নলেজ রাখার জন্য। এটা হইতেছে ইনহিবিটর। ইনহিবিটর হইতেছে কিছু সাবস্টেন্স যেটা হইতেছে অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে অ্যাক্টিভ সাইটটা আগে থেকে ব্লক করে দেয়। তো অ্যাক্টিভ সাইট যদি ব্লক করে দেয়, তাহলে তোমার সাবস্ট্রেট বা বিক্রিয়ক এটা যুক্ত হবে কোথায়, যুক্ত হওয়ার তো জায়গা নেই আর। তো যে সকল যৌগ বা যে সকল কম্পাউন্ড তোমার অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে তোমার এই যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কের যুক্ত হওয়ার জায়গায় ব্লক করে দেয়, এর ফলে বিক্রিয়া হইতে পারেন, এদেরকে বলতে হচ্ছে আমরা ইনহিবিটর। আবার আরেক টাইপের সাবস্টেন্সকে ইনহিবিটর বলতে পারো, যেগুলো অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় না, বাট আশেপাশে যুক্ত হয়ে অ্যাক্টিভ সাইটটা নষ্ট করে দেয়। তো আলটিমেটলি তোমার ওইখানে বিক্রিয়ক যুক্ত হতে পারে না, বিক্রিয়া হয় না। তো এরা হইতেছে ইনহিবিটর, ঠিক আছে। ইনহিবিটর গেল। এরপরে আসো হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম বলে একটা জিনিস আছে। অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম হইতেছে একটা এনজাইম যাদের মধ্যে বেশ কয়েকটা সাইট থাকে বা বেশ কয়েকটা সাব ইউনিট থাকে। এটা ধরো হইতেছে একটা এনজাইম, এইটা তার হচ্ছে অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। এইখানে তার হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে তার হচ্ছে আরেকটা সাইট আছে, এটাকে বলতেছি আমরা অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট। তো অ্যালোস্টেরিক সাইটে কী হয়, এখানে হচ্ছে অ্যালোস্টেরিক ইফেক্টর নামে কিছু জিনিসপাতি যুক্ত হয়। এই অ্যালোস্টেরিক ইফেক্টর নামে কিছু জিনিসপাতি যুক্ত হয়। অ্যালোস্টেরিক ইফেক্টর, এই ইফেক্টর কি করে, এখানে যুক্ত হয়ে এনজাইমের কাজের গতি বাড়ায় বা কমায় বা কাজের গতি নিয়ন্ত্রণ করে। তো ঠিক আছে, এই যে এনজাইমগুলো যেগুলোর মধ্যে অ্যালোস্টেরিক সাইট থেকে, তাদেরকে আমরা অ্যালোস্টেরিক এনজাইমও বলতে পারি, ঠিক আছে। তো এনজাইমের বৈশিষ্ট্যগুলো পড়বা, আর এই যে জিনিসগুলো বললাম এটাতে তোমার পেটের ভাত হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি লিখব, এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আমরা দেখি, তাইলে এখান থেকে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন হইতেছে জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আলটিমেটলি বুঝতেছোই যে এটা হচ্ছে এনজাইমের কথা বলতেছে। তো এনজাইমের ব্যবহারটা লাগবে, এনজাইমের ব্যবহার তোমার সিকিউর জন্য পড়বা। এখানে হইতেছে এই যে ছবিটা দেখতেছো, এই ছবিটা হইতেছে বই থেকে পড়বা, ঠিক আছে। এই ছবিটা হইতেছে নেক্সট ক্লাসে ট্রিক্স দিয়ে পড়াই দেবো।